আচ্ছা, আলোক বিজ্ঞানে আমরা আলোর প্রতিফলন পড়েছিলাম। কিরকম? আলো, এটা মনে করো একটা প্রতিফলক তল আছে, সেটা সমতল দর্পণ হতে পারে বা কোনো তোমার দর্পণ হতে পারে। যাই হোক, এখানে কি হয়, আলো যখন কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে এসে, মানে একটা বায়ুর মধ্যে দিয়ে কি করলো, সমতল দর্পণে পড়লো। সমতল দর্পণ মানে আয়না, সমতল দর্পণের উপরে পড়ার পরে কি হবে, এই আলো আবার বাধা পেয়ে ফিরে চলে যাবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কি বলে, আলোর প্রতিফলন। যদি এখানে এসে পড়তো তাহলে এখানে বাধা পেয়ে ফিরে যেত। এই ঘটনাটা যে প্রতিফলন। প্রতিফলনের সংজ্ঞাটা আমরা কি করেছিলাম, আলো যখন এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে, স্বচ্ছ অনেক দূর পর্যন্ত দেখা যাবে, যেমন কাঁচ, ঘোলাটা কাজ না, যেটা স্বচ্ছ, যেটা এদিক থেকে ওইদিকে লাইট আলো আর টর্চ আলো মেলে আলো বেরিয়ে চলে যাবে। কোনো স্বচ্ছ সমসত্ব মানে সমান সত্তাযুক্ত, মানে কোনো কাচের মাঝখানে কোনো মানে থাকবে না, ফাঁকা স্থান থাকবে না, কোনো ফাঁকা স্থান, যেমন কাচের গ্লোব, স্বচ্ছ কাচের গ্লোব হলে হবে না, আর ভিতরটা তো ফাঁপা, ওরকম না, পুরো নিরেট থাকতে হবে। কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন এসে অপর কোনো মাধ্যমের তলে পড়ে, তখন আলো বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে চলে যায়। এই ঘটনাকে আলোর প্রতিফলন। যে পথ ধরে আলো এসে পড়ে সেই পথটার নাম হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি, যে পথ ধরে আলো এসে পড়ে তাকে বলে আপতিত রশ্মি। আর যে পথে ফিরে চলে যায়, মানে আর যে বিন্দুতে এসে পড়ে তার নাম আপতন বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু। আর যে পথ ধরে আলো আপতন বিন্দুতে ফিরে চলে যায় ওটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এবার একটা সমতল তো একটা আয়না, তল তো, এই তলের উপরে যখন 90 ডিগ্রি কোণ করে কোন লাইন দাঁড়াবে তখন এর নাম হয়ে যাবে অভিলম্ব। মনে করো এ ও এটা আপতিত রশ্মি আর ও এরটা হচ্ছে অভিলম্ব, আর ওবিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ যেটা আছে এই কোণটার নাম কি, আপতন কোণ। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণটাকে আপতন কোণ বলে। আপতন কোণ। প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ, এই কোণটার নাম কি, প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। এবার এখানেও তাই, যদি কোনো, এটা তো অবতল গোলীয় দর্পণ, এখানে একটা স্পর্শক টেনে নাও, তাহলে আলো এসে পড়লো, এই রশ্মিটার নাম কি হবে, আপতিত রশ্মি। আপতিত রশ্মি। যে পথ ধরে ফিরে চলে গেল প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে এসে আলো পড়লো আপতন বিন্দু। আপতন বিন্দু। আপতন বিন্দু লম্বটা না যায়, এটা যে অভিলম্ব। এবার আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণের নাম কি, আপতন কোণ। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আপতন কোণ। এই কোণটা প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, এই যে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, এগুলো আমরা পড়েছি। আর আলোর প্রতিফলনের দুটো সূত্র ছিল।
প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্রগুলো কি? 1 নম্বর আপতিত রশ্মি। আপতিত রশ্মি মানে যে টিউবলাইট আলো জ্বলছে, এখান থেকে আলো আসছে, এরকম এলো, এটা যে আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, যে পথ ধরে ফিরে চলে যাবে, এরকম। এবার আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব, এইটা এক সমতলে থাকবে। এক সমতলে থাকবে মানে সমতলে থাকবে মানে কি? একটা তলের উপর থাকবে। এই যে 3টা পেন আমি ধরলাম, এই 3টা পেন কি হবে? এক সমতল মানে এইরকম তল। যদি খাতা ধরি, খাতার পাতার উপরে 3টা লাইনে থাকবে, এমন হবে না। এরকম আছে প্রতিফলিত রশ্মিটা, এরকম ভাবে আছে, এরকম হবে না। এরকম হলে একতল হবে না। একটা তল মানে এক সমতলে থাকবে। খাতার পাতা ধরলে পরে খাতার পাতার উপরে 3টাই থাকবে, এটা হবে। আরেকটা কি হবে? আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। ব্যাপারটা কিরকম হলো? আপতন কোণ, এই যে কোণটা, এই কোণটা আপতন কোণ, আর এদিকের এই কোণটা কি? প্রতিফলন কোণ। আপতন কোণ যদি 10 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 10 ডিগ্রি হবে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এবার আমরা আলোর প্রতিসরণ করব। প্রতিসরণ সঙ্গে সঙ্গে লেখার চিন্তা করবে। এখানে মনে করেন জলাশয় আছে, তুমি যদি কোনো অ্যাকুয়ারিয়ামে যাও, অ্যাকুয়ারিয়াম না, সুইমিং পুলে চলো, কোনো একটা সুইমিং পুলে চলো যেখানে পরিষ্কার জল আছে। সুইমিং পুলে আমরা কি দেখতে পাই? জলের ভিতরে কোনো মাছ থাকে না, অবশ্য জলে যদি মাছ থাকে, পরিষ্কার জলে মাছ থাকলে মাছ কি দেখা যায় না? ওখানে জলের ভিতরে মাছ দেখা যায়, কারণটা কি? ওই মাছ থেকে আলো আমাদের চোখে আসছে, তবে আমরা মাছটাকে দেখতে পাবো। কোনো বস্তু থেকে যখন আলো প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে আমাদের চোখে আসবে, তখনই সেটা দৃশ্যমান হবে, নাহলে দেখা যাবে না। খাটের তলায় কোনো জিনিস দেখা যায় না, কারণ ওখান থেকে আলো আমাদের চোখে আসে না। খাটের তলায় যদি আলো জ্বালানো থাকে, আর যদি সেখান থেকে আলো আমাদের চোখে আসে, তখন সেটা দৃশ্যমান হবে। এখানে কি ঘটনাটা ঘটবে? তাকাবে, এখান থেকে আলো তির্যকভাবে এসে পড়লো। এই উপরেরটা কি? একটা বায়ু। বায়ু একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম। কোনো অসুবিধা নেই বলতে। কেন বলতে অসুবিধা নেই? কারণ বায়ু অনেক দুর্বল দেখা যায়। আমরা যদি খালি চোখে দেখি, যদি কোথাও কোনো ধোঁয়া না ধরানো হয়, কোনো কাঠ না জ্বালানো হয়, কয়লা না জ্বালানো হয়, তাহলে ওখানকার বায়ুতে কি মানে তোমার বায়ুটা কি হবে? সমসত্ব হবে। ধোঁয়া জ্বালালে পরে যেখানে ধোঁয়াটা উঠবে, ওই জায়গার বায়ুটা ঘনত্ব বেড়ে যাবে। এমনিতে স্বাভাবিকভাবে বায়ু সমসত্ব, তাহলে এটা বায়ুটা কি? স্বচ্ছ, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আবার কি? ও সমসত্ব। কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে আলো যখন তির্যকভাবে অপর কোন মাধ্যমের তলে পড়ে, এটা মনে করো এ ও, এই এ ও রশ্মিটা কি করেছে? তির্যকভাবে বেঁকে পড়েছে, হেলে তির্যকভাবে অপর কোন মাধ্যমের তলে পড়ে, তখন কি হয়? আলো যাওয়ার কথা এরকম সোজা পথে, তাকাবি, আলোর যাওয়ার কথা কি এরকম সোজা পথে, আলো সরল রেখায় চলে, কিন্তু সেটা ঘটে না। আলো সরল রেখায় যাওয়ার কথা, সেটা হয় না। কি হয়? আলো তোমার যদি এখানে অবিলম্বটা না যায়, এই অবিলম্বের দিকে এরকম বেঁকে যাবে। অবিলম্বের দিকে বেঁকে, এইটুকুনি শুধু মাথায় রাখো। আলো যখন বায়ু থেকে কোনো ঘন মাধ্যম, জলটা তো ঘন মাধ্যম, এটা জল, এই জলটা কিরকম? স্বচ্ছ জল, কোনো ঘোলাটে ব্যাপার নেই। তা স্বচ্ছ জল মানে ওটাও আলোকীয় মাধ্যম, স্বচ্ছ জলটাও আলোকীয় মাধ্যম। স্বচ্ছ জল মানে এটা সমসত্ব বটে, কারণ সব জায়গায় একই রকম ঘনত্ব যুক্ত হবে। আলো যখন কোনো এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে তির্যকভাবে অপর কোনো মাধ্যমের তলে পড়ে, তির্যক বেঁকে পড়বে,
তখন দ্বিতীয় মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন করে। দেখ গতি বদলেছে, যাওয়ার কথা ছিল সোজা পথে, ডট ডট লাইনে যাওয়ার কথা ছিল, না গিয়ে বেঁকে গেছে। তাহলে আমি কি বলছি, আলো যখন এক স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে অপর কোন স্বচ্ছ ও সমসত্ব এখন লেখা যাবে না, আগে বুঝবো, পছন্দ হলে পরে খাতায় তুলবো। অপর কোন মাধ্যমের তলে এসে পড়লে আলো এক স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে, স্বচ্ছ মানে অনেক দূর পর্যন্ত দেখা যাবে, সমসত্ব মানে সমান সত্তাযুক্ত, অধিকারযুক্ত, মানে কোথাও ঘন কোথাও পাতলা এরকম নয়। কখন ঘন পাতলা হবে, যদি কোনো জায়গায় কাঠ জ্বালানো হয় বা ধোঁয়া বেরোবে কার্বন ডাইঅক্সাইড, তাহলে ওই জায়গার বায়ুটা ঘনত্বটা বেড়ে যাবে আশপাশের তুলনায়, তখন আর সমসত্ব থাকবে না। তাহলে কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে আলো অপর কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমের তলে পড়লে, এই যে ঘটনাটা ঘটেছে, পড়লে কি হবে, আলো দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় মাধ্যমের মধ্যে যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন করে। যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে যায় না, কখনো অবিলম্বের দিকে বেঁকে যাবে, কখনো অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ওটা কখন হবে সেটা পরের কথা, গতির অভিমুখের পরিবর্তন করবে। এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। কি লিখলাম, আলো এক স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে, আলো এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে অপর কোন মাধ্যমের তলে এসে পড়বে। অপর কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমের তলে পড়লে আলো দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন করে। যে পথে যাওয়ার কথা সেই পথে যায় না, ঘুরে যায়। এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। বোঝা গেছে ঘটনাটা? খাতায় তুলবো মুখস্থ করে, আগে মুখস্থ করবো পরে খাতায় তুলবো। তাহলে আলোর প্রতিসরণ আমরা কি বললাম, আলো এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে অপর কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমের তলে পড়লে আলো দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন করে। আলো সরলরেখায় চলে, আলো যাওয়ার কথা সোজা পথে, ডট ডট লাইনে কিন্তু যায় না, সরে আসে, অবিলম্বের দিকে সরে আসে। এই লাইনটাকে বলে অবিলম্বের দিকে সরে আসে। সবসময় যে অবিলম্বের দিকে আসবে তা নয়, কখনো অবিলম্ব থেকে দূরেও যায়। এবার অবিলম্ব থেকে দূরে কখন যায়, অবিলম্বের পথের কাছে কখন আসে, সেটা আমরা দেখি। তার আগে আমরা একটু দেখে নেই আলোর এই যে প্রতিসরণ পড়ছি, এই আলোর প্রতিসরণের সূত্রটা দেখি। আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে। মনে করো এও, এই রশ্মিটা কি,
যে পথে আলোটা এসে পড়লো এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি রশ্মি যে পথে আলো এসে পড়লো সেটা আপতিত রশ্মি। খাতা কলমে এগুলো করো কাজগুলো। আর যে বিন্দুতে এসে পড়লো এটা হচ্ছে আপতন বিন্দু। ওটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু। এখানে এন ও এন ড্যাশ এটা হচ্ছে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা করে এই কোণটাকে বলে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। অ্যাঙ্গেল এ ও এন এটাকে বলে আপতন কোণ। আপতন কোণ অয়কার মূর্ধন্য। দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে আলো যে পথ ধরে চলে যায় এই যে ওবি, এই পথটা কি বলে? ওবি পথটার নাম হচ্ছে কি পথ? প্রতিষ্ঠিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মির অভিলম্বের মধ্যবর্তী যে কোণ, এই যে কোণটা, এই কোণটা অ্যাঙ্গেল বি ও এন ড্যাশ এটাকে বলে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ অয়কার মূর্ধন্য। প্রতিফলন কোণ নয়, প্রতিসরণ। প্রতিসরণ কোণ এই কোণটা বি ও এন ড্যাশ। বি ও এন নিচের দিকে বি ও এন ড্যাশ এই কোণটার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। আলোর প্রতিফলনের যেমন দুটো সূত্র আছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রেও দুটো সূত্র আছে। তাকাবো আলোর প্রতিসরণের যেমন দুটো সূত্র আছে, আলোর প্রতিসরণের এরকম দুটো সূত্র আছে। আলো যে পথ ধরে এলো আপতিত রশ্মি, এই যে আলোটা এসছে এরকম ভাবে চিন্তা করো, নজর পড়ে এদিকে তাকাও, আমার দিকে লক্ষ্য রাখো। আমার এই হাতের উপরেরটা বায়ু আর নিচের দিকে জল আছে মনে করো। উপরের দিকটা আছে বায়ু আর নিচের দিকে জল। এই যে গোলাপি ধরনের পেনটা এটা কি আপতিত রশ্মি, আলো আসছে টিউবলাইট থেকে। এবার এখানে কি অবিলম্ব টানলাম, এটা অবিলম্ব। উপরে 90 ডিগ্রি কোণ, তলের উপর নিচে 90 ডিগ্রি কোণ আছে, অবিলম্ব। এই আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মি মানে এই আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আলো তো এইভাবে যাওয়ার কথা, এরকম বেঁকে যাবে। আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব এক সমতলে, মানে এই তিনটা পেন একটা পাতার মধ্যে ধরলে থাকবে। মানে একটা যদি খাতা ধরি, খাতার পৃষ্ঠা মানে একটা খাতার মলাট ধরি এখানে, তাহলে তিন মলাটের উপরে এই তিনটা পেন থাকবে। এরকম হবে না, এরকম বেঁকে যাবে না। এটাও পরিবর্তন হবে কিন্তু এরকম হবে না, হবে এরকম। এটা বলতে চাইছি আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মি আলো যাওয়ার কথা সোজা পথে, এরকম সোজা পথে যাবে না, এরকম বেঁকে যাবে। কখন এরকম দূরে চলে যাবে, ওটা কখন পরে বলছি, বেঁকে যাবে, তার গতির অভিমুখের পরিবর্তন করবে। আপতিত রশ্মি এটা এই রশ্মিটার নাম কি? প্রতিষ্ঠিত রশ্মি। আপতন বিন্দু অঙ্কিত বিলম্ব এক তলে থাকে, একটা কথা। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, তাহলে প্রতিসরণের সূত্র লিখি। প্রতিসরণের সূত্র 1 নম্বর। প্রতিসরণের সূত্র মানে আলোর প্রতিসরণের সূত্র। আপতিত রশ্মি কমা প্রতিষ্ঠিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মি মানে যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে তল দিয়ে চলে গেছে। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত
অবিলম্ব, আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, সমতলে থাকে। এটা প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আবার বুঝাতে হবে। 2 নম্বর হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে বর্ণ মধ্যন্ন, তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যম মানে বায়ু থেকে জল, বায়ু থেকে কাঁচ, কাঁচ থেকে বায়ু, এরকম দুটি নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। আলোর 7টা বর্ণ আছে, আলোর 7টি বর্ণ আছে, লাল, কমলা, হলুদ, সবুজ, এরকম 7টা বর্ণ আছে। তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কি হয়? ধ্রুবক হয়। দাঁড়িয়ে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। আপতন কোণটাকে আমরা আই দিয়ে বুঝিয়ে থাকি, আর প্রতিসরণ কোণটাকে আর দিয়ে বোঝানো হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ। আর দেখো ঘটনাটা কি বলছি, এরকম দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক। অর্থাৎ সাইন আইটা হচ্ছে আপতন কোণ ভাজিত সাইন আরটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা সমান কি? ধ্রুবক। এই ধ্রুবককে মিউ দিয়ে লেখা হয়, এরকম মিউ উচ্চারণ হচ্ছে মিউ দিয়ে লেখা হয়। এই ধ্রুবকটাকে মিউ দিয়ে লেখা হয়। অতএব মিউ মানে সাইন আই বাই সাইন আর, এই অনুপাতকে এই ধ্রুবকটাকে মিউ দিয়ে লেখা হয়। এই মিউকে বলা হয় স্নেলের ধ্রুবক। স্নেল দন্ত ছয় নয় একার লয়কার র, স্নেলের ধ্রুবক। তাহলে আলোর প্রতিসরণের দুটো সূত্র মুখস্থ করে নাও। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, যে পথে আলোটা এলো আপতিত রশ্মি, দ্বিতীয় মাধ্যমের মধ্যে যে পথ ধরে চলে গেল প্রতিষ্ঠিত রশ্মি, আর আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব, এই যে এইটা এন ও এন ড্যাশ এক তলে থাকবে। মানে ব্যাপারটা কিরকম? যদি আমি এই খাতার পাতাটা ধরি, খাতার পাতাটা এইভাবে দেখো, চিন্তা করো, মনে করো এই সবুজ পেনটা আমার কি? আপতিত রশ্মি। নজর এদিকে, এটা আপতিত রশ্মি। এই পেনটা কি? এটা অবিলম্ব। আর একটা কি হবে?
এরকম, এই হলো একটা তলে, আর প্রতিষ্ঠিত রশ্মিটা এইরকম হবে, এরকম সোজা হবে না, এরকম বাঁকা থাকবে, এই একটা তলের মধ্যেই থাকবে। অল্প বুঝেছি? অল্প অল্প বুঝেছি না পুরো? পুরো। এবার এটা প্রথম সূত্র। আর এটা কি, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে নিউ দিয়ে লেখা হয়। আমি এইমাত্র কি বললাম, আলোর প্রতিসরণের ক্ষেত্রে বললাম, আলো যখন এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে কথাটা বলা হলো, অপর কোনো মাধ্যমের তলে এসে পড়ে, তখন আলো দ্বিতীয় মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন করে। এই গতির অভিমুখের পরিবর্তন কখনো অবিলম্বের দিকে হয়, কখনো অবিলম্ব থেকে দূরে সরে যায়। কখন কিরকম হবে? মনে করো তুমি জিটি রোড দিয়ে দৌড়াচ্ছ, ফাঁকা রাস্তা দৌড়াচ্ছ, এইবার এই দৌড়ানোর পরে তুমি এবার শীতলতলা মেলার মধ্যে ঢুকছো। শীতলতলা মেলা মানে কি, লোকের সমাগম বেশি, ফলে তোমার যে গতিটা কি হবে, কমে যাবে, গুটিয়ে আসবে, এটাই তো ঘটবে। তুমি শীতলতলা মেলার মধ্যে তো দৌড়াচ্ছ, লোকজন ঠেলে ঠেলে দৌড়াচ্ছ, এবার এই দৌড়ানোর পরে তুমি অল্প জায়গা পেলেই সেখান থেকে বেরিয়ে যাবে। এবার যখন তুমি ওখান থেকে জিটি রোড হয়ে যাবে, ফাঁকা রাস্তা পাবে, তখন তোমার কি হবে, তখন গতিটা বেড়ে যাবে, মানে তুমি ছড়িয়ে পড়তে চাইবে, তখন আর সরু রাস্তা দেখবে না, তখন আরো ডান দিকে সরতে চাইবে, মানে রাস্তা গাড়ি নেই, ডান দিকে চলে যাবে। এখানেও তাই হয়, আলোর ক্ষেত্রেও তাই হয়। এখানে দুটো ঘটনা দেখো, আমার সঙ্গে সঙ্গে হবে, আমার সঙ্গে সঙ্গে স্কেল পেন্সিল বার করে কাজ করতে হবে। এই উপরে কি আছে, উপরে আছে বায়ু আছে, এখানে কি আছে, স্বচ্ছ জল আছে, স্বচ্ছ জল। আমি স্বচ্ছ জল কথাটা নাও বলতে পারি, শুধু জল বললেও হবে, জল বললে আমরা স্বচ্ছ জলই বুঝবো, অন্য কিছু মেশানো বুঝবো না। আলো যখন তির্যকভাবে কি করবে, এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর কোন মাধ্যমে তলে পড়ছে, এখানে বায়ু আর জলের মধ্যে কোন মাধ্যমটা গাঢ় বেশি হবে, জল। তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম, আর বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে এই যে আলোক রশ্মিটা এলো এক বায়ুর মধ্য দিয়ে, মানে লঘু মাধ্যমের মধ্যে দিয়ে এলো, এসে কোথায় পড়লো, জলের উপরে পড়লো। এই জল আর বায়ুর উপরের লেয়ারটা কি, দুই মাধ্যমের বিভেদ তল বলে এটাকে। এই যে লেয়ারটা এখানে রয়েছে, এই লেয়ারটা হচ্ছে কি দুই মাধ্যম বিভেদ তল, এটা দুই মাধ্যম বিভেদ তল, এটা বিভেদ তল, বিভেদ তল। বিভেদ তলে যখন এসে পড়লো, তখন আলো দ্বিতীয় মাধ্যমের মধ্যে যখন যাবে, তখন এদিকে দেখো, এটা যে অবিলম্ব, দুই মাধ্যম বিভেদ তলে অবিলম্ব টানলাম, এটা অবিলম্ব কি হবে, আলো কিভাবে আসছিল, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। যদি আলো লঘু থেকে ঘনতে আসে, এই প্রতিষ্ঠিত রশ্মি কি হবে, সোজা যাবে না, এইরকম অবিলম্বের দিকে বেঁকে আসবে, অবিলম্বের দিকে চলে এলো। অবিলম্বের দিকে, এবার তাকাও, এবার জলের ভিতরে এখানে লাইট জ্বালাচ্ছি, জলের ভিতরে লাইট জ্বালাচ্ছি, মানে লাইট নিভে যাবে, আর এখানে কাঁচের কভার দিয়ে লাগিয়ে দিচ্ছি, কিছু হবে না, এটা কাঁচের কভার দিয়ে লাইট জ্বালিয়ে দেওয়া হলো, এখান থেকে আলো বেরোবে,
এই আলোটা যখন এখান থেকে বেরোবে, এখানে কি আছে, এটা ঘন মাধ্যম, ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যমের মধ্যে দিয়ে আলো কোথায় গেল, বায়ু 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 বায়ুর মধ্যে পড়বে, মানে নিচে জলে, এই জলের ভিতরে মাছ আছে, মাছ থেকে আলো যাচ্ছে শরীরে, মাছের দেহ থেকে আলো বাইরে বেরোচ্ছে আর কি। তাহলে এবার এই রশ্মিটা কি রকম রশ্মি হবে বলো, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এই রশ্মিটা যখন দুই মাধ্যম বিভেদ তলে গিয়ে পড়লো, উপরে কি মাধ্যম, বায়ু, আরে বায়ু মানে লঘু মাধ্যম, বায়ু মানে লঘু মাধ্যম। আলোক রশ্মিতে যাওয়ার কথা কিরকম ভাবে, এরকম ডট ডট সোজা পথে, আরে যাবে না, আলো সোজা পথে যাবে না, কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে এইরকম, এটা হবে প্রতিষ্ঠিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি। ঘটনাটা আসলে কি হলো, প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে গেল, কখন গেল, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো এসে পড়ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদ তলে যখন আলো এসে পড়ছে, তখন প্রতিষ্ঠিত রশ্মি কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে, এটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব। তাহলে এখান থেকে দুটো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আলো যখন লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের তলে এসে পড়ে, ঘন মাধ্যমের ঘন মাধ্যমের তলে না বলে ঘন মাধ্যমে এসে পড়ে, ঘন মাধ্যমে এসে পড়ে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে, বিভেদ তল থেকে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো ঘন মাধ্যমে যাওয়ার সময়, যাওয়ার সময় কি হবে, প্রতিষ্ঠিত রশ্মিটি, প্রতিষ্ঠিত রশ্মিটি কি হচ্ছে, প্রতিষ্ঠিত রশ্মিটি কি হচ্ছে, অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের দিকে সরে আসে, প্রতিষ্ঠিত রশ্মিটি অবিলম্বের দিকে সরে আসে, তাই হচ্ছে না খাতে। এখানে উল্টো ঘটনা হবে, এখানে লেখাটা নিজেরা লিখবে, আলো যখন ঘন মাধ্যম থেকে, লঘুর জায়গায় ঘন, লঘুর জায়গায় কি লিখবো, এই শুনে নে ভালো করে, আলো যখন, এখানে আলো যখন লঘুর জায়গায় ঘন, ঘন মাধ্যম থেকে এখানে হবে লঘু, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে পড়ে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো, এখানে কি হবে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো কি হবে, লঘু মাধ্যমে যাওয়ার সময়, লঘু মাধ্যমে যাচ্ছে, কি হচ্ছে, লঘু মাধ্যমে যাচ্ছে না, যাচ্ছে তো, যাওয়ার সময় কি হবে, প্রতিষ্ঠিত
যাওয়ার সময় প্রতিষ্ঠিত রশ্মিটি কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যায়। দূরে সরে গেছে না? এটা অবিলম্বের কাছে আসছে, এটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তো প্রতিষ্ঠিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই এখানে বল, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? জোরে জোরে। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে পড়ে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোর যখন প্রতিসরণ করছি, এখানে চ্যুতি কোণ বলে একটা কথা আছে। চ্যুতি 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 আলোর চ্যুতি বলতে কি বোঝায়? আলোর যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যতটা কোণে সরে আসে, আলো যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা কোণে সরে আসে সেটা হচ্ছে চ্যুতি কোণের পরিমাপ। দেখুন এখানে আলো যাওয়ার কথা ছিল সোজা পথে, সোজা পথে না গিয়ে কি করছে? এইটুকু কোণে সরে এসছে, এই কোণটুকু সরে এসছে, এটা হচ্ছে চ্যুতি কোণ। আলো যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা সরে এসছে, এখানে কি হয়েছে? আলো যাওয়ার কথা ছিল এই সোজা পথে, না গিয়ে এইটুকু কোণে সরে এসছে, এই কোণটা হলো চ্যুতি কোণ। চ্যুতি কোণটা কি? আলো যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা কোণে সরে আসে তা হলো চ্যুতি কোণের পরিমাপ। তো লিখে নাও, আলো যে পথে যাওয়ার কথা, আলো যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা কোণে সরে আসে তা হলো চ্যুতি কোণের পরিমাপ। চ্যুতি কোণের পরিমাপ। এখানে জল আছে, নজর রাখবে দিকে, এটা মানে জলাশয়, জল আছে। আলো তীব্রভাবে এরকম এসে পড়লো, এখানে অবিলম্ব টানলাম। আলো তো যাওয়ার কথা ছিল এরকম ডট ডট লাইনে, আলো যাবে না, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, ফলে অবিলম্বের দিকে সরে আসবে, এরকম হয়ে যাবে। এই ঘটনার ফলে কি হলো? এই কোণটা কি কোণ? আপতন কোণ, আই। আর এই কোণটা কি কোণ? প্রতিসরণ কোণ। আমরা ক্লাস 8-এ পড়েছি, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণের মান সমান। কি কোণের মান সমান? এই কোণটার মান কত ডিগ্রি হবে? অয়ন দত্ত, এই কোণটার মান কত ডিগ্রি হবে? বুঝে কথা বলবে, নাহলে মুখ খুলবে না। এই কোণ যেটা আমি দেখালাম, এই কোণটার মান, ইন্দ্রজিৎ, এই কোণটার মান কত ডিগ্রি হবে? কত হবে? এলাকায় আছিস, কেউ পারবি? উত্তর আছে কারো কাছে? এই কোণটার মান হবে আই। আপতন কোণ হবে, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণের মান সমান। এই উপরের কোণটা যদি আই হয়, এই কোণটা কত? আই হবে। তাহলে এইটুকুন কোণটা কত হবে? এই কোণটুকুন কত হবে? এই কোণটা আই মাইনাস আর হবে না?
আই মাইনাস আর হবে না, এটাই হলো চ্যুতি কোণের মান। এখানে আপতন কোণ আই, মানে ব্যাপারটা এরকম, যদি একটি আলোক রশ্মি কি করে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আই আপতন কোণে করে আর প্রতিসরণ কোণে কি করে, ঘন মাধ্যম দিয়ে চলে যায়, প্রতিসরণ কোণ তৈরি করে আর কি, ঘন মাধ্যমে চলে যায়। তবে চ্যুতি কোণ কত হবে? আই মাইনাস আর। বুঝাতে হবে আর অল্প লাগবে, তোমার লাগবে, হ্যাঁ? আবার দেখো, যখন আলোর প্রতিফলন হয় তখন চ্যুতি কোণটা কি হয়? আচ্ছা, একটা দর্পণ আঁকলাম, আমি আঁকলাম, তুমিও আঁকবে। দর্পণ, আলো তীর্যভাবে এসে পড়লো, এটা আপতিত রশ্মি, যেখানে পড়লো আপতন বিন্দু, এখানে অভিলম্ব টানলাম, এটা অভিলম্ব। এই কোণটার নাম কি? দাদা, এই কোণটার নাম কি? ও যদি আপতিত রশ্মি হয়, ও এর অভিলম্ব, আর এই কোণটার নাম হচ্ছে আপতন কোণ, যেটাকে আমরা আই দিয়ে বুঝিয়ে থাকি। আলোর যখন প্রতিফলন হয় এইরকম কোণে চলে যায় না, এই আই কোণ নিয়ে প্রতিফলিত হবে, কেন হবে? আপতন কোণ প্রতিফলন কোণ সমান, প্রতিফলনের সূত্র তাই বলা আছে, এবং বাস্তবে তাই ঘটে। আলোর যাওয়ার কথা ছিল কিভাবে? এইভাবে সোজা পথে, তাকাও, এরকম সোজা পথে যাওয়ার কথা ছিল, যায় না। তাহলে কতটা কোণে ঘুরে গেল? এই এতটা কোণে ঘুরে গেছে, তাকা, এইটুকুনটা হচ্ছে চ্যুতি কোণ। এইটুকু চ্যুতি কোণ হবে কিনা? যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে যতটা কোণে সরে গেছে, এদিকে নয়, নজরের দিকে। তাহলে আলোর প্রতিফলনের সময় যদি আই আপতন কোণে আলো কি করে, প্রতিফলক তলের উপর এসে পড়ে, প্রতিফলক তলের উপর এসে পড়ে, তবে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ কে বলতে পারছিস? চ্যুতি কোণটা কত হবে? চ্যুতি কোণ দেখিয়েছি, কোনটা চ্যুতি কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 2i, 180 ডিগ্রি মাইনাস 2i, দেখ হবে কিনা। এটা আপতন কোণ যা, প্রতিফলন কোণটাও তাই, দুটো সমান। তাহলে এই দুটো কোণ যোগফল কত? 2i হয়ে যাবে। 180 ডিগ্রি থেকে এই কোণটা পেতে গেলে, এই চ্যুতি কোণটা পেতে গেলে কি করতে হবে? 180 ডিগ্রি এই কোণটা বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারলি না? তাহলে লিখে নাও, বুঝতে পারলে খাতায় তুলতে হবে।
এখানে একটা জিনিস বলার ছিল, এদিকে দেখ, আলো যখন এক স্বচ্ছ সমসত মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে তলে এসে পড়ে, আমি আলোর প্রতিসরণ বলার সময় বারবার বলছি, আলো যখন তির্যক হয়ে পড়বে, এবার তোর মনে প্রশ্ন যাবে সোজা হয়ে পড়লে কি হবে। তাকাও, আলো যদি এরকম ভাবে সোজা এসে পড়ে, আলো সোজাভাবে এসে পড়লো, সোজাভাবে যদি পড়ে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে এসে, মানে 0 ডিগ্রি আপতন কোণে যদি পড়ে, 0 ডিগ্রি আপতন কোণে যদি আলো এসে পড়ে, প্রতিফলন যদি হয় একই পথে ফিরে যাবে, যদি প্রতিসরণ যদি হয় কোনো দিক বদলাবে না, সোজা নিচে চলে যাবে। প্রতিসরণের ক্ষেত্রে দিক বদল হবে না। যদি আলো অবিলম্ব বরাবর এসে আলোর প্রতিসরণের সময়, আলোর প্রতিসরণের সময়, প্রতিসরণের সময় আলো যদি কিভাবে পড়ে, আলো যদি অবিলম্ব বরাবর পড়ে, অবিলম্ব বরাবর পড়ে, বরাবর করে এক মাধ্যম থেকে অপর মাধ্যমের তলে পড়ে, এক মাধ্যম থেকে অপর মাধ্যমের তলে এসে পড়ে, তখন কি হবে, দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন হবে না। দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় তার গতির অভিমুখের পরিবর্তন হবে না, সোজা চলে যাবে। এখানে কি বানালাম বলো, ত্রিভুজ। কি বানালাম? ত্রিভুজ। এই ত্রিভুজটা মনে দেখতে, এইদিকে আরেকটা ত্রিভুজ বানাও, একই রকম দেখতে, আরেকটা ত্রিভুজ বানাও। আগা পিছা করে একটা নিচের দিকে, একটা উপরের দিকে। এবারে উপরের মাথার সঙ্গে উপরের মাথা জুড়ে দাও, এগুলা জুড়ে দাও, এটা জুড়ে দাও। যা বাবা বুঝতে পারো না, কেউ বলতে হবে না, বোঝার জন্য এখানে এসেছিস নাকি? আবার দেখাচ্ছি, এরকম একটা ত্রিভুজ বানাতে বললাম। এই ত্রিভুজটা যেমন দেখতে, তার সঙ্গে যমজ একই রকম দেখতে হবে, উপর নিচ করে করেছি, দেখেছিস? এবার মাথা তুলে জুড়ে দাও, এইদিকে জুড়ে দাও, এটা জুড়ে দাও। এটা একটা কি তৈরি হলো? একটা ঘনবস্তু। এই ঘনবস্তুটার এই প্রান্তটা আর এই প্রান্তটা কি ত্রিভুজাকার, ত্রিভুজ। আর বাকি যে তিনটি তল থাকলো, এই তলটা, এই তলটা, আর নিচের দিকে যে তলটা আছে, এই তিনটে তল কি আয়তাকার, এরকম বস্তুটার নাম হচ্ছে কি বলো? প্রিজম। ত্রিভুজাকৃতি প্রিজম। প্রিজমের সংজ্ঞাটা কি আছে? যে ঘনবস্তুর প্রান্ত তল দুটি সর্বসম ত্রিভুজ,
যে ঘনবস্তুর প্রান্ত তল দুটি সর্বসম ত্রিভুজ পৃষ্ঠ তল পৃষ্ঠতল তিনটি আয়তক্ষেত্র পৃষ্ঠতল তিনটি আয়তক্ষেত্র তাকে বলে ত্রিভুজ আকৃতি প্রিজম। ত্রিভুজ আকৃতির প্রিজম। এই আলোক বিজ্ঞানে আমরা এটাকে শুধু প্রিজম বলবো। আমরা যখন আলোক বিজ্ঞান বলবো শুধু প্রিজম বলবো, ত্রিভুজ আকৃতির প্রিজমটাকে প্রিজম বলবো। যে ঘনবস্তুর প্রান্ত তল দুটি সর্বসম ত্রিভুজ পৃষ্ঠতল তিনটি আয়তক্ষেত্র। এই ছবিটা সেরকম এরকম দেখতে হবে। যখন কোনোদিন ল্যাবরেটরিতে নিয়ে যাবে ফিজিক্সের, তখন দেখতে পাবে এরকম জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, কি বলছিস? বললাম যে সর্বসম ত্রিভুজ, আচ্ছা, তাকে বলে ত্রিভুজ আকৃতির প্রিজম বা শুধু প্রিজম। এই যে প্রিজম যেটা বললাম, প্রিজমটা আমরা কিরকম ভাবে আঁকলাম? এই আবার প্রিজমটা আবার আঁকছি। এখানে ত্রিভুজ বানাও, ত্রিভুজ বানাও। এই ত্রিভুজটা যেমন দেখতে একই রকম ত্রিভুজ উপরের দিকে করব। চোখ কথা বলবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার মাথাগুলো জুড়ে দিচ্ছি। ত্রিভুজ বানালাম, আর একটা সমানভাবে ত্রিভুজ বানালাম। মাথাটা জুড়ে দিচ্ছি। এটা কি আঁকলাম? একটা প্রিজম। প্রিজম। এই প্রিজমের মধ্যে যখন এরকম এসে আলো পড়বে, এই তলে যখন আলো এসে পড়বে, আলো কি করবে? এইরকম এই তল দিয়ে এরকম ভাবে বেরিয়ে যাবে। এটা হবে, এখানে যখন আলো এসে পড়বে ওই ওই ওদিকে তল দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই যে তল দুটো, এই তলটা আর এই তলটা, এই তল দুটোর নাম হচ্ছে প্রতিসারক তল। প্রতিসারক তল। প্রতিসারক তল কার? প্রিজমের প্রতিসারক তল। প্রিজমের প্রতিসারক তল। প্রিজমের প্রতিসারক তল মানে যেখানে আলো এসে পড়বে যে তলে, আরেকটা তল দিয়ে বেরিয়ে যাবে। এই যে দুটো প্রতিসারক তলের মধ্যে এই যে কোণটা, এই কোণটাকে বলে প্রিজমের প্রতিসারক কোণ। এই কোণটা কি বলে? প্রিজমের প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ, কয়কার মূর্ধন্য। প্রিজমের প্রতিসারক কোণ। তোমাকে যখন আলোক বিজ্ঞানের ক্লাসে প্রিজম প্রিজম বলে কথা বলবে, এইরকম ছবি আঁকবে না, সরল চিত্র আঁকবে। এইরকম একটা ত্রিভুজ এঁকে
এটাকে বলবে কি প্রিজম। এরকম ত্রিভুজকে বলবে প্রিজম। আসলে ছবিটা এটা। এবার এখানে যখন আলো এসে পড়বে, তাকাও, এই যে আলো এসে পড়লো, প্রিজমের তলে যখন আলো এসে পড়লো, বাড়ির লোক এসে আঁকবে নাকি? হ্যাঁ? এই আলো যখন এসে পড়লো, এই তলে এসে পড়লো, তাহলে এটা কি জিনিস? বলো অভিলম্ব। এটা কি? এটা বায়ু মাধ্যম। বায়ু মানে লঘু মাধ্যম। এটা কাঁচ, স্বচ্ছ কাঁচ। প্রিজম, প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ সমসত্ব কাঁচ। তাহলে এখানে যখন আলো যাবে, ওই রশ্মিটা কি সোজা চলে যাবে? সোজা যাবে না, যাবে না, অবিলম্বের দিকে বেরিয়ে যাবে এরকম। আরে সঙ্গে সঙ্গে আঁকড়ে ভাই, দয়া কর এখানে বসে বসে। রশ্মি কি অবিলম্বের দিকে বেরিয়ে গেল? সোজা যাবে না। এটা কাঁচ, প্রিজমটা আসলে কাঁচ, স্বচ্ছ কাঁচ। এবার এখান থেকে আলোটা কি এখানে থেমে থাকবে? থাকবে না, এখান থেকে আলোটা বেরোবে আবার। টাকা, এই কোণটা আপতন কোণ। আলো এরকম ভাবে যাওয়ার কথা, আমার বায়ু পেয়ে গেল। তাহলে কাছ থেকে যখন আলোটা বেরোবে, কি করবে? কিরকম ভাবে বেরোবে? অবিলম্বের দিকে, অবিলম্বের দিকে ভাগবে না, দূরে সরে যাবে। অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দূরে সরে যাবে। হ্যাঁ, দূরে সরে যাবে। দূরে সরে যাবে। তার মানে এইরকম ভাবে বেরিয়ে যাবে আরো। অবিলম্বে দূরে সরে গেল। এটা ঘটবে। কেন ঘটলো দেখে নেওয়া ভালো করে। একটা মজার জিনিস হয়, এই যে প্রিজম যেটা আমি এবার আঁকলাম, এবার তাকা, এটা প্রিজম আঁকলাম। এই প্রিজমের মধ্যে কি করলো? সূর্যের আলো, এটা সূর্যালো, সূর্যালো মানে সূর্যের আলো এসে পড়লো। প্রিজমের মধ্যে যখন আলো, সূর্যের আলো এসে পড়বে, প্রিজম থেকে প্রথমে এইরকম ভাবে যাবে, এদিকে দেখা। এই প্রিজমের মধ্যে যাওয়ার সময় আলো এইরকম হবে না, আরেক কোথায় আলো দেখলাম, লাল, কমলা, কমলা কোথায়? কমলা রং কোনটা? এটাকে কমলা বলে দিচ্ছে। হ্যাঁ, ওটাই তো কমলা। এটাই কমলা। আরে দিতে চাইছি, গোল্ডেন কালারটাকে আমরা কমলা রং বলে দিচ্ছি। এরকম ভাঙবে। তারপরে হলুদ, পাত্তাই দিচ্ছে না। রেনবো, রেনবো। কি জম? বললাম একজন ঢুকবে বেনি সাথে। আসহকলা, লাল, কমলা, হলুদ, সবুজ। এরপরে সবুজ রং আসবে। আগে কি? আকাশি। সবুজ, তারপরে আকাশি, হালকা নীল যেটা, আকাশি, নীল, নীল কোন? এটা তো নীল, এটা নীল, এটা কালো হয়ে যাবে। সব ভাইলেট, মানে ওই বেগুনি কালার।
বেগুনি। বেগুনি রং কোনটা? এটা বেগুনি। বেগুনি। সাতটা রঙে ভেঙে যাবে। আলো যখন সূর্যের আলো যখন সূর্যের সাদা আলো, সূর্যের যে সাদা আলো প্রিজমের মধ্যে ঢুকলে পরে সাতটি বর্ণে ভেঙে যাবে। এখন যখন প্রিজম থেকে বেরোবে তখন কি হবে? তাকাও, প্রিজম থেকে বেরোনোর সময় আবার বেরিয়ে যাবে, একটা লাল স্পট পড়বে, এটা যাবে, তারাটা দেখে लाल করে আসছে আরে আবার লাল আরে সিলেক্ট হচ্ছে না এরকম হবে। এটা লাল স্পট পড়লো, এটা কমলা রঙের স্পট পড়বে, তারপরে হলুদ, এটা হলুদ রঙের স্পট পড়বে, হলুদ, সবুজ তারপরে সবুজ, এই পাশে এটা সবুজ হবে, তারপরে আকাশী, বিয়ে বাড়িতে লাইট ব্যবহার এটা আকাশী, নীল নীল, তারপরে সবশেষে বেগুনি। বেগুনি কালার এখন বেগুনি কালো একদম বেগুনি। এরকম সাতটা রঙে ভেঙে যাবে। হ্যাঁ সাদা আলো প্রিজমের মধ্যে পড়লে পরে, প্রিজমের তলে এসে পড়লে পরে যখন প্রিজম থেকে ওই আলোটা বের হয় সাতটি বিভিন্ন বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে বলে আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ ঘটনাটা বুঝতে পেরেছি। সাদা আলো, সাদা আলো কি হয়? প্রিজমের মতো কোন প্রতিসারক তলে এসে পড়লে, প্রতিসারক তলে এসে তির্যক ভাবে পড়লে, তির্যক ভাবে পড়লে সাতটি বিভিন্ন বর্ণে ভেঙে যায়। সাতটি বিভিন্ন বর্ণে ভেঙে যায়। সাদা আলো প্রিজমের মতো কোন প্রতিসারক তলে এসে তির্যক হয়ে পড়লে সাতটি বিভিন্ন বর্ণে ভেঙে যায়। ছবি সেই কথা বলছে, ভেঙে যায়। তারই এই ঘটনাকে বলে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ। সাদা আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক তলে এসে পড়লে, প্রতিসারক তলে তির্যকভাবে এসে পড়লে সাতটি বিভিন্ন বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে বলে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ বুঝলাম। আর এই যে সাতটি বিভিন্ন বর্ণে আলোর যে পট্টি তৈরি হয় এটাকে বলে বর্ণালী। বর্ণালী। সাতটি বিভিন্ন বর্ণের যে আলোর যে স্পট ফুটে ওঠে সেটাকে বলে বর্ণালী। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত উদাহরণ রামধেনু। রামধেনু হচ্ছে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ।
লিখে রাখো। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি? রামধেনু। রেনবো যেটা বলে, রামধেনু। হ্যাঁ, কোন কি যখন পড়ে স্যার তাহলে হ্যাঁ? উপরে কি করে হয়? কি কিভাবে তৈরি হয় আসলে ওটা পড়তে গেলে আভ্যন্তরীণ মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়তে হবে। আগে এইটুকু আমাদের জেনে রাখে, এখন আপাতত আলোর প্রতিসরণে সেটা হবে। তাহলে আলোর বিচ্ছুরণ বুঝতে পারলাম, যতটুকুন পড়ানো হলো প্রথম থেকে দেখো।